নিজের এত বড় ক্ষতি করে ফেললাম, আসলে চিন্তা করলে অনেক অবাক লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে নাস্তা বানাইতে চলে আসলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে আসলাম নাস্তা বানাইতে। আর নেহাকে আবার ডাকলাম, নেহার আজকে পরীক্ষা আছে, এজন্য নেহাকে সকাল সকাল ঘুম থেকে ডাকলাম যে উঠে রেডি হও, কারণ দেরি হয়ে যাবে। ওই যে আমি নাস্তা বানাইতেছিলাম আর নেহাকে ডাকতেছিলাম আর আপনাদের সাথেও কথা বলতেছিলাম। আসলে অন্যের কথা শুনে কোনো সময় নিজের ক্ষতি করবেন না। ভালো কোনো কাজ করতে গেলে হয় কি, অনেক বাধা আসে। তারপরে যখন আপনি কাজে সফল হয়ে যাবেন তখন দেখবেন সেই মানুষটাই আপনাকে বলবে বা আপনার সাথে কথা বলবে যা আসলে এটা ভুল হয়েছে বা আপনার সাথে মিশতে চাইবে। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি নাস্তা বানাই ফেললাম আর নেহাকে আবার ডাকতেছিলাম যে তুমি ঘুম থেকে উঠে রেডি হও। আর মামা তো নাই, মামা তো গেছে নারায়ণগঞ্জে, আজকে আসবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার ফ্রিজটা বন্ধ করলাম। ফ্রিজে আমি ডিপ ফ্রিজটা অনেক দিন ধরে ক্লিন করি না, তাই ভাবলাম যে ডিপ ফ্রিজটা আজকে পরিষ্কার করব। তো নর্মাল ফ্রিজটা আমি প্রায় পরিষ্কার করি, ডিপ ফ্রিজটা আমার আসলে পরিষ্কার করা হয় না। টেবিলটা রান্না করতে গেলে মনে হয় পুরা সংসারটা আমার টেবিল পুরা গ্যাঞ্জাম হয়ে থাকলে আমার মোটেও ভালো লাগে না। তারপরেও কিছু করার নাই, যেহেতু টেবিলের উপরে চুলা, এর জন্য আমার এখানে অনেক কিছু এনে রাখতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি টেবিলটা পরিষ্কার করার চেষ্টা করি। নাস্তা বানানো হয়ে গেছে, এখন আমি ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিব। টেবিল যদি নোংরা থাকে আমার একটুও ভালো লাগে না। নোংরা বলতে কি, টেবিলে অনেক কিছু থাকে, রাতের বেলা কিন্তু আমি সব পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তারপরও না টেবিলে কেন জানি এত কিছু মানে থাকে। আর এই যে নাস্তা বানানো শেষ, আটার ডোগুলো আছে সেটা আবার ফ্রিজে রেখে দিলাম। আর এই যে মামার ঘরটাও ভাবলাম পরিষ্কার করে ফেলি। সকাল সকাল আমি সব ঘর পরিষ্কার করার চেষ্টা করি রান্নার পাশাপাশি। আমার একটা অভ্যাস কি জানেন, রান্নার পাশাপাশি আমি অন্যান্য কাজগুলোও করে ফেলার চেষ্টা করি। অনেকে আমি দেখছি রান্না করলে খালি রান্নার দিক দিয়েই মানে ফোকাস করে, অন্য ঘরটো নোংরা হয়ে থাকে, আবার ঘরটা পরিষ্কার করলে রান্না দেরি করে ফেলে। আমি কিন্তু তা না, আমি ঘর পরিষ্কার করার পাশাপাশি রান্নাঘরটাও। 9টা সকাল বলতে কি 9টা বাজে গেছে, কারণ আজকে আমার মেয়ের ভার্সিটিতে এক্সাম আছে। তো সকালে ওরে ঘুম থেকে উঠাই দিলাম 8:30টায়, ওর 10টার দিকে ওইখানে থাকা লাগবে। আর ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম, নাস্তা না খাওয়াই তো যাইতে দেবো না। মেয়ে ছোটো থেকেই একটা অভ্যাস, সকালে না খাওয়া যায়, মানে কলেজে স্কুলে ছোটো থেকে অভ্যাস না খাওয়া যায়। আমি জোর করে একটা রুটি খাওয়াই দেওয়ার চেষ্টা করি। আর এই যে এই রুমের এই অবস্থা, ল্যাপটপটা নিয়ে খুব টেনশনে আছি। ল্যাপটপটা না চার্জ হয়, কিন্তু ল্যাপটপটা ওপেন হয় না, মনে হয় নষ্ট হয়ে গেছে। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, নিধির বাবা 3-4 মাস ধরে ও টুপি খুঁজা পায় না। রোজার ভিতরে তো আমার সাথে কয়েকদিন ঝগড়াই লাগছে। আমি টুপিগুলো একসাথে আলমারি এক জায়গায় রেখে দিই, ও কি করছে আমার কাছে নাপতানি না কইরা আমার থেকে করে আলাদা রাখছে। এখন সে টুপি পাই না, আমি তো সবসময় এক জায়গায় রাখি, আমি খুঁজলে পাই, কিন্তু এখন ও রাখছে কই আমি কি জানি বলেন। প্রত্যেক দিন আমার সাথে চিল্লাচিল্লি। এই যে দেখেন, আমি দেখাই, এইটার ভিতরে রাখছে টুপি, এই যে টুপি, এখানে আরও টুপি আছে, এই যে দেখেন আরও টুপি। আজকে ঘুম থেকে উঠুক, তারপরে আর কি বলবো, দেখা মনে থাকে না, কিন্তু আমার সাথে চিল্লাচিল্লি, পোলাপানের সাথে চিল্লাচিল্লি, ওই রাখছো, তোমরা রাখছো, আমি রাখি নাই, তোমরা খুঁজা দাও, এরকম করবো। যাই হোক, আর ল্যাপটপ দিয়ে একটু কাজ করার চিন্তা ভাবনা ছিল মেয়ের, কিন্তু এখন এই ল্যাপটপ তো কিছুই হয় না। আর এই যে আজকে তো রোদ উঠছে, মাশাল্লাহ অনেক রোদ উঠছে। এখন তো গরম পড়বে, আর মামা আজকে আয়সা পড়বে বিকালবেলা ইনশাল্লাহ, আল্লাহ যদি সব ঠিক রাখে। আর 2 দিন আছে মামা। ঘর গুছানোর পাশাপাশি রান্না করার চেষ্টা করি, আবার রান্না করার পাশাপাশি ঘর গুছানোর চেষ্টা করি। এইভাবে হয় কি, আমার দুই কাজ একসাথে হয়ে যায়। যাই হোক, এই যে সকালবেলা কিন্তু নাস্তা বানাইলাম, এখন আমি ভাবলাম যে ঘরগুলা পরিষ্কার করে ফেলি। আর যেহেতু ডিপ ফ্রিজ পরিষ্কার করব, মানে ডিপ ফ্রিজ কি মানে ফ্রিজের উপরে ডিপ থাকে না, সেটা পরিষ্কার করব। তাই ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে রাখলে রান্নার পরে আমার এই ঝামেলাটা থাকবে না।
তো আজকে তেমন কিছু রান্না করব না, ফ্রিজে মুরগি আছে অল্প কয়েক টুকরা, সেটাই ভাবলাম যে রান্না করব। আর মেয়েকে আবার বলতেছিলাম যে তাড়াতাড়ি রেডি হও, 9টা বাজতেছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, কারণ 10টার সময় পরীক্ষা শুরু হবে। আর এই যে দেখেন রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে নিচে রান্নাঘরে এই যে এই জিনিসটা আমি কিন্তু সরাইতে পারি না, কেন জানেন? সিলিন্ডার গ্যাস তো, চুলাটা উঁচা করতে আমার ভয় লাগে, এর জন্য আমি এটা পরিষ্কার করতে পারি না। কিন্তু আশেপাশে সব কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গতকালকের তরকারি ছিল সেটাও সকালবেলা আবার গরম করলাম। আর এখন নিধির বাবাকে চা দিব, ও আবার ঘুম থেকে উঠছে, মেয়েকে নিয়ে যাবে কলেজে, কারণ মেয়ে তো একা যাইতে পারে না, ওকে আবার ওর বাবা নিয়ে যায়, ওর বাবাই নিয়ে আসে। তো ওর বাবাকে আবার ঘুম থেকে উঠাইলাম যে উঠো নাস্তা খেয়ে নাও, দেরি হয়ে যাবে, নাহলে আবার নাস্তা খাইতে পারবা না। তো সকালবেলা আমি উঠেই তো নাস্তা বানাইছি। আর এখন ফ্রিজটা পরিষ্কার করব, মানে কতক্ষণে পরিষ্কার করব সেই টেনশনে আছি। ফ্রিজে না মানে আবি জাবি দিয়ে ভরে আছে, তো সেগুলো আবার ভাবলাম যে পরিষ্কার করব। আর এই যে দেখেন মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, এই যে মেয়ে নাস্তা খাইলো না, মেয়েকে চিলাচিলি করলাম। ওর একটা বদ অভ্যাস কি জানেন, ছোটোর থেকে ও না স্কুলে যখন যাইতো নাস্তা খাইতে চাইতো না, আমি জোর করে একটা পরোটা বা একটা পরোটার অর্ধেক খাওয়াই দিতাম। আজকে জোর করলাম কিন্তু খাইতে চাইলো না, 2টা খাইয়েই চলে গেল, আর খাইলো না। এই যে সবাই যাচ্ছে, সবাই দোয়া করবেন জানি আল্লাহ ওদেরকে সহি সালামতে ঘরে নিয়ে আসে, আল্লাহ জানি ওর পরীক্ষাও ভালো করে আল্লাহর রহমতে। তো ওই যে ওদেরকে বিদায় দিয়ে এখন আমি কি করব জানেন, নিজের সংসারের কাজে নিয়ে ব্যস্ত থাকব। আর এই যে বারান্দায় দিয়ে আবার দেখতেছিলাম যে রিক্সা পাইলো কিনা, আমাদের বাসার নিচে মাশাআল্লাহ রিক্সা পাওয়া যায়। আসলে সন্তানরা যখন ঘর থেকে বের হয়, আমি জানি না কারো এরকম হয় কি না, আমার হয়, আমার মনে হয় কি আমার ভিতর থেকে কলিজাটা মানে দূরে গেল, যতক্ষণ ঘরে না আসে আমার কেমন লাগে। যাক, আগে আল্লাহ ভরসা সবচেয়ে, আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিছি। প্রত্যেকটা মারাই আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেয়, কারণ আল্লাহ রাস্তাঘাটে দেখবে, ইনশাল্লাহ আল্লাহ সহি সালামতে ঘরে নিয়ে আসবে। তো এই যে সকালবেলা তো তাড়াহুড়া করে ঘুম থেকে উঠলাম, দেখলাম নিয়ে নাস্তা টাস্তা বানাইলাম, ঘর গুছাইলাম, এখন দুপুরে রান্না করব। আর ফ্রিজটাও আমি আজকে বন্ধ করেন, এই যে আবি জাবি দিয়ে ভরা আমার ফ্রিজে, কিন্তু তেমন বাজার নাই, এগুলো সব হইলো এই যে ডাটা রাখছি, তারপরে হইলো সেদিন যে চটপটি বানাইছিলাম সেই চটপটি একটু আছে সেইটা রাখছি। আর এইখানে পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখছি। আর ওই পাশে কাঁচা আম আছে গত বছরের, মানে এগুলো আবিজাবি আছে অনেক কিছু। এগুলা ভাবছি যে এটার ভিতরে পুদিনা পাতা, ভাবছি যে এগুলা বের করে তারপরে যে চারপাশ দিয়ে বড় জমে গেছে আর কি, এই যে দেখছেন, এটা আর কি পরিষ্কার করব, দেখি এখন কতক্ষণ লাগে। আর দুপুরে রান্না করব। তো আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন। ফ্ল্যাট আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখেন এই যে ফ্রিজের বরফগুলো এখনও খুলে নাই, আমি আবার মানে বরফগুলা খোলার চেষ্টা করতেছি। আসলে আমার ভুল হয়েছে, আমি যদি রাত্রেবেলা ফ্রিজটা বন্ধ করে রাখতাম তাহলে কিন্তু আমার সকালে এত মানে হইতো না, কষ্ট হইতো না। আর এই যে দেখেন কত বরফ জমছে, নিধিকে আবার বললাম যে নিধি তুমি নাও, এই তোমাকে আমি বরফ গিফট করলাম। নিধি আবার হাসতেছিল। আর এই যে এই রুমটাও আমি এখন গুছাই নিব। আমি কিন্তু রান্নার পাশাপাশি আমি ঘর গুছানোর চেষ্টা করি, আবার ঘর গুছানোর পাশাপাশি রান্না করার চেষ্টা করি। অনেককে দেখি কি যে ঘর গুছালে ঘর গুছা নিয়ে ব্যস্ত থাকে, রান্না করলে রান্না নিয়েই ব্যস্ত থাকে। আমি কিন্তু 2 কাজ একসাথে করতে পারি, মানে আমি কাজ তাড়াতাড়ি করতে পারি। আমাকে অনেকে দেখে বলে যে আপনাকে তো মনে হয় আপনি বিছনা থেকেই নামেন না, কিন্তু আমি কিন্তু সংসারে সব কাজই করি, কাপড় ধোয়া হইতে, ঘর গুছানো হইতে, রান্না বান্না হইতে সব করি। আগে কিন্তু বাজারটাও আমি করতাম, কিন্তু এখন নিধির বাবাকে দিয়ে বাজার করাই, কারণ ছেলে মানুষের বাজার করার দরকার আছে। বাজার কিন্তু ওরা কখনোই করতো না, বাজার করতে করতে কিন্তু অভ্যাস হবে, এর জন্য ওকে দিয়ে বাজার করার চেষ্টা করি। আমিও যাই বাজারে মাঝে মধ্যে, যখন আমার ভালো লাগে আমিও বাজারে যাই, আর বাজার করতে আমার খুবই ভালো লাগে। আর এই যে ফ্রিজের বরফগুলো একটা একটা করে খুলছিলাম। আর এই যে দেখেন বিছনার বালিশগুলো কেন সরাই নাই জানেন, এখানে শুয়ে শুয়ে আমরা টিভি দেখি। আর কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এই যে ফ্রিজের ড্রয়ারগুলো লাগাই দিচ্ছি।
আর নর্মালটা আমি প্রায় পরিষ্কার করি, তো এই জন্য নর্মালটা আজকে পরিষ্কার করব না, কারণ নর্মাল আমি 15 দিন 10 দিন পর পরই আমি ডয়ারগুলো খুলে ধুয়ে পরিষ্কার করে রাখি। আর ফ্রিজের ভিতরে যত আবর্জনা মানে পলিথিনে যত কিছু ছিল, মানে আগের বছরের আম রাখছিলাম, আরও অনেক কিছু রাখছিলাম, কাঁচামরিচ, সেগুলো আবার ফেলে দিলাম, কারণ এগুলা গ্যাঞ্জাম হয়ে আছে। এমনি তো ডিপটা ছোট, তারপরে যদি এগুলা রাখি তাহলে তো আরও জায়গা হবে না। উপরে থাকে কিন্তু আমি খাবার জিনিস রাখি, আর নিচে থাকে আমি মাছ মাংস রাখার চেষ্টা করি। আর এই যে এখানে ডাটা আসছিল, গতকালকে যে ডাটা আনছিল নিধির বাবা, সেটা কুটে রাখছিলাম মামার জন্য। আর এই যে দেখছেন নর্মালটা কিন্তু আমার পরিষ্কারই আছে, এই জন্য আমি নর্মালটা আজকে ধুইলাম না। আমার কিন্তু পুরোটা ফ্ল্যাট আমি পরিষ্কার করে নিছি, পুরা ঘর আমি মুছে পরিষ্কার করে নিছি। এখন আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। ফ্রিজে দেখলাম মুরগির মাংস আছে, সেটাই আবার বের করে নিলাম। এখন আমি ভাবলাম যে মুরগিটাই রান্না করি, আর ডাল রান্না করা আছে, ডালটা গরম করব আর ভাত রান্না করব। তো পুরোটা ঘর আমি ভালো করে পরিষ্কার করে নিছি, টেবিলও তো দেখলেন সকালবেলায় আমি মুছলাম। আর এই যে দেখেন, মানে রান্না করতে করতে মানে ফিল্টারে যে পানি ভরতেছিলাম, পানি দিয়ে পুরা ঘর ভাসে গেছিলো। সেই পানি আবার পরিষ্কার করলাম, ঘর আবার মোছা লাগলো। যখন আমি কাজ কমাইতে চাই তখন দেখি কি আমার কাজ আরও বাড়ে। আর এই যে দুপুরে রান্না করতেছি এই চুলায়, ভাবতেছি এখন থেকে এই চুলায় বেশিরভাগ রান্না করব। কারণ সিলিন্ডার গ্যাসের যে দাম বাড়ছে, 1750 টাকা নাকি হয়েছে, জানি না, আমি সঠিক ফেসবুকে দেখলাম। এখন থেকে ভাবলাম যে এই চুলায় রান্না করব। টেবিল থেকে ওই চুলাটা আমি মামার রুমে নিয়ে যাব, মামার রুমে নিয়ে রান্না করার চেষ্টা করব। আর এই যে এখানে না এই পাতিলে না একটু তেল বেশি লাগে, কারণ মাঝখান দিয়ে একটু উঁচা, সাইড দিয়ে নিচা, তো তেলটা দিলে না সাইডে চলে যায়। যাই হোক, কিছু করার নেই, এভাবেই রান্না করতে হবে। ইউটিউবে বা ফেসবুকে যারা ব্লগ করেন তারা তো নিশ্চয়ই জানেন যে একটা দিন আর কি ব্লগ দেওয়া বন্ধ করা যাবে না। আমি যখন প্রতিদিন ভিডিও দিতাম তখন কিন্তু হাতে গোনা কয়েকজন ব্লগার ছিল। মুক্তা ব্লগার, পায়েল ব্লগার, তারপরে আমেরিকা ব্লগার একটা আছে, কানাডা ব্লগার, তারাই কিন্তু ব্লগ করতো, আর উমান ব্লগার। আমি তখন তাদেরকে ফার্স্ট দেখতাম, তারা কিন্তু গুগলে যে চিঠি পাইছে সেটাও আমি দেখছি। তখন থেকে আমি আমার চ্যানেলটা খুলি, কিন্তু আমি ওই যে একজনের কথায় আমার চ্যানেলটা আমি অফ করে দিই, এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আসলে তখন থেকে যদি আমি চ্যানেলটা চালাইতাম, মানুষের কথা কানে দিতাম না, তাহলে কিন্তু আজকে আমার এই দিনটা দেখা লাগতো না। কিছু করার নাই, আমার কপালে ছিল এইটা। এখন আমি চেষ্টা করতেছি রেগুলার ভিডিও দিতে, আল্লাহ যদি সুস্থ রাখে। আর এই যে বললাম না, আমার এখানে পানি পড়ে পুরা ভরে গেছিলো, পুরা ডাইনিং রুমটা আমি আবার মুছি, আবার পরিষ্কার করছি, পুরা ঘর আবার মুছে পরিষ্কার করছি। তো এখন কিন্তু অনেক কষ্ট একটা চ্যানেল উঠাইতে, কারণ অনেক চ্যানেল হয়ে গেছে তো। আর এখন আগের মতো কেউ ওরকম ইউটিউবে ব্লগ দেখে না, আর দেখলেও না সাবস্ক্রাইব করে না, লাইকও করে না। আর আমার ফ্যামিলিতে যত পরিবার সবাই কিন্তু আমার চ্যানেল ভিডিও দেখে, কিন্তু কেউ লাইকও দেয় না আর সাবস্ক্রাইবও করে না। আমি কিন্তু জানি, তারপরেও কিচ্ছু করার নাই, আমি চেষ্টা করতেছি, দেখি যে আমি পারি কি না। আল্লাহ যদি সহায় থাকে, দেখি চেষ্টা করে। আসলে অনেক বড় ভুল করছি, যখন আমার চ্যানেলটা 800 1000 ভিউ হইতো, তখন আমি, আর কমেন্টও আসতো 5টা 10টা 12টা করেও কমেন্ট আসতো, তখন আমি চ্যানেলটা অফ করে দিছি। আমার রানিং চ্যানেলটা আমি একজনের কথায় অফ করে দিছি, মানে ভিডিও দেওয়া বন্ধ করে দিছি। সেটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। যাই হোক, এগুলা বলে আর কিছু করার নাই। বললে এখন থেকে ভাবতেছি রেগুলার ভিডিও দিব, যদি আমি সুস্থ থাকি। জানি অনেক কষ্ট হবে এই চ্যানেলটা উঠাইতে, যদি আল্লাহ চায় তাহলে উঠবে, চেষ্টা করি দেখি। আর যদি না ওঠে তাহলে তার কিছু করার নেই, কারণ এখন অনেক ব্লগার হয়েছে, এখন কিন্তু আগের মতো নাই। আর এখন মানুষ সহজে চ্যানেলে সাবস্ক্রাইবও করে না। আগে যেমন ফার্স্টে সবার চ্যানেল সাবস্ক্রাইব করতো, সবাই কিন্তু আগে যারা ব্লগ করছে তারা কিন্তু অনেক সহজেই উঠে গেছে। এখন কিন্তু অনেক কঠিন, যারা নতুন মানে চ্যানেল খুলবে তাদের জন্য তো আরও কঠিন। আর এই যে এখানে মামা চলে যাবে, তো মামা আসছে নারায়ণগঞ্জ থেকে। মামার এক ফ্রেন্ড বিদেশে নেওয়ার জন্য আম দিয়ে দিছে,
ওনার আত্মীয়র জন্য। তো ওইখান থেকে একটা আম নিয়ে আমি আবার খাচ্ছিলাম। ওনারা কিন্তু বলছে যে যদি আপনারা খান এখান থেকে নিয়ে খাইতে পারেন, এই জন্য আমি একটা আম নিছি, আর নিব না, বাকিগুলা প্যাক করে মামাকে দিয়ে দিছি।